হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু আমাদের আগের ভিডিওটাতে ছিল উদাহরণ ৫ এর বিশদ বিবরণীর সলিউশন। আজকে আমরা অঙ্কটা শুরু করব মালিকানা সত্ত্ব বিবরণী দিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক। আমি ফার্স্টেই দেখো লিখে রেখেছি কোম্পানির নাম ফারহানা এন্টারপ্রাইজ, মালিকানা সত্ত্ব বিবরণী ৩০শে জুন ২০১৭ সালের সমস্ত বছরের জন্য প্রস্তুতকৃত। ঠিক আছে, এভাবে টাইটেল দিয়ে আমরা প্রথমে কি অঙ্ক শুরু করব। এখন আমরা চলে যাব কি সরাসরি অঙ্কে। মূলধন, এই অঙ্কে আমার মূলধন কত টাকা দেওয়া ছিল? এই অঙ্কে আমার মূলধন দেওয়া ছিল হচ্ছে ১,০০,০০০ টাকা। তাই আমি এখানে ১,০০,০০০ টাকাকে লিখে নিচ্ছি, মূলধন ১,০০,০০০ টাকা। এখান থেকে আমি বাদ দিয়ে দিব কি উত্তোলন, বাদ উত্তোলন। আমরা জানি আমাদের এই অঙ্কে নগদ উত্তোলনও ছিল, পাশাপাশি কি আমরা পণ্য উত্তোলনও করেছি। নগদ উত্তোলনের অ্যামাউন্টটা ছিল হচ্ছে আমাদের ৩৫,০০০ টাকা। তো আমি এটা ফার্স্ট ইনার কলামে লিখতেছি, কারণ এখানে আমরা যেটা যোগ করে বাকিটা আউটার কলামে লিখবো। আর পণ্য উত্তোলন ছিল আমাদের ১,০০০ টাকা। তো এই দুটো যোগ করার পর ৩৬,০০০ টাকা হচ্ছে কি আমার উত্তোলন। তাই এটা কি যাবে? অবশ্যই বাদ যাবে। এখন দেখো, আমি যদি ১,০০,০০০ থেকে ৩৬,০০০ টাকা বাদ দেই, তাহলে আমার অ্যামাউন্টটা আসতেছে হচ্ছে ৬৪,০০০ টাকা। এই যে আমি এখানে ৬৪,০০০ টাকা লিখে নিচ্ছি। এখন এটার সাথে আমি যোগ করব সরাসরি নিট মুনাফা। দেখো আমি আমার বোর্ডে ওই পাশে রেড মার্ক দিয়ে লিখে রাখছি, নিট মুনাফা ছিল আমার ৩৬,৫৭৫ টাকা। এটাকে আমরা যোগ করে নিব। তাহলে ৬৪,০০০ সাথে যদি ৩৬,৫৭৫ টাকা আমি যোগ করি, তাহলে আমি এখানে পাচ্ছি ১,৫৭৫ টাকা। ১,৫৭৫ টাকা। তারপর দেখো আমার এই অঙ্কে কিন্তু আয়কর ছিল। তাহলে আয়কর মানে কি? ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি আমরা সরকারকে দেই। তাই আয়করটাকে অবশ্যই আমাদের মূলধন থেকে বাদ যাবে। আয়করের অ্যামাউন্টটা হচ্ছে আমার ৫,০০০ টাকা। এখান থেকে আমি ৫,০০০ টাকা আয়কর বাদ দিচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো ১,৫৭৫ থেকে যদি আমি ৫,০০০ টাকা বাদ দেই, তাহলে আমার থাকতেছে ৯৫,৫৭৫ টাকা। এবং আমার অঙ্কে কিন্তু সাধারণ সঞ্চিতি নামে একটা এন্ট্রি ছিল। আমরা জানি যখনই আমরা সাধারণ সঞ্চিতি দেখব, তখনই আমরা চোখ বন্ধ করে কি বসায় দিবে। কত ছিল সাধারণ সঞ্চিতি? ১০,০০০ টাকা। সাধারণ সঞ্চিতি আমি ১০,০০০ টাকা এখানে বসায় দিচ্ছি। তাহলে দেখো ৯৫,৫০০ সাথে আমি যদি ১০,০০০ টাকা যোগ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি ১,০৫,৫৭৫ টাকা। এটাই হচ্ছে আমার মালিকানা সত্ত্ব বিবরণীর কি পরিমাণ। তাহলে দেখো আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর পরিমাণটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটাই কি আমার মালিকানা সত্ত্ব বিবরণী। কত টাকা? ১,০৫,৫৭৫ টাকা। সবাই প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখো, অঙ্কটা খাতায় তুলে ফেলো। ঠিক আছে? এখন আমরা করব আর্থিক অবস্থা বিবরণী। তাহলে দেখো, ফারহানা এন্টারপ্রাইজ আর্থিক অবস্থা বিবরণী ৩০শে জুন ২০১৭ সালের সমস্ত বছরের জন্য কি প্রস্তুত দিল। আমরা জানি অঙ্ক শুরুর আগে আমরা কি লিখবো? মোট সম্পদ। মোট সম্পদ দিয়ে আমরা টাইটেলটা লিখে নিব, মোট সম্পদ। এখন আমরা লিখবো কি চলতি সম্পদগুলো আমরা আইডেন্টিফাই করবো যে আমার এই অঙ্কে চলতি সম্পদ কি কি ছিল। ফার্স্টে আমি লিখবো হাতের নগদ। ঠিক আছে, আমার হাতের নগদ ছিল ১৮,৬০০ টাকা। হাতে নগদ ১৮,৬০০ টাকা, কারণ এখানে আমার কিছু করার। তারপর দেখো দেনাদার। আমরা জানি দেনাদারের কিন্তু একটা হিউজ ক্যালকুলেশন আছে। দেনাদার ছিল আমার ২০,০০০ টাকা। সেখান থেকে আমি বাদ দিব আন্তঃফেরত ৪,০০০ টাকা, আমি বাদ দিব ৪,০০০ টাকা আন্তঃফেরত বাদ দিব। তাহলে হচ্ছে আমার ১৬,০০০ টাকা। তারপর আমি এখান থেকে বাদ দিব নতুন কুড়ি। নতুন কুড়ি ছিল আমার ২,০০০ টাকা। এটাও আমি বাদ দিব, ব্র্যাকেট দিয়ে নিলাম। কত হলো? ১৪,০০০ টাকা।
তারপর আমি আবার বাদ দিব নতুন কুড়িন সঞ্চিতি। নতুন কুড়িন সঞ্চিতি। নতুন করে সঞ্চিতি আমি পেয়েছিলাম ১৪০০ টাকা। এটাও আমি বাদ দিয়ে নিব। তাহলে দেখো ১৪,০০০ থেকে আমি যদি ১৪০০ বাদ দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি ১২,৬০০ টাকা। তার মানে আমার নিট দেনাদার হলো ১২,৬০০ টাকা। দেখেছো দেনাদারের কতগুলা ক্যালকুলেশন আমার করতে হলো? এগুলা অবশ্যই মনে রাখতে হবে ধাপগুলা। যত অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু কি মনে রাখতে পারবে। তারপর দেখো বাড়ি ভাড়া, দেখো বাড়ি ভাড়া কিন্তু যেটা আমি এটা যদি তোমার আহ প্রাপ্য বাড়ি ভাড়া ছিল, তাই না? এটা তো আমি পাইনি বাট পাবো। তাই এটা কিন্তু আমার চলতি সম্পদ। তাই এই যে ১,০০০ টাকাটা এটাকে আমি প্রাপ্য বাড়ি ভাড়া দিয়ে আমার চলতি সম্পদে কি বসায় নিব ১,০০০ টাকা। তারপর আমি লিখবো বীমা প্রিমিয়াম, মানে অগ্রিম বীমা প্রিমিয়াম, যেটা আমরা বের করে নিয়েছিলাম। অগ্রিম বীমা প্রিমিয়াম। অগ্রিম বীমা প্রিমিয়াম ছিল ৩৭৫ টাকা। ৩৭৫ টাকাটাও আমি আমার চলতি সম্পদে নিয়ে আসলাম। তারপর আমার অঙ্কে ছিল অব্যবহৃত মণিহারি ১,০০০ টাকা, তাই না? অব্যবহৃত মণিহারি যেটা হিসাবভুক্ত হয়নি, ব্যবহার হয়নি, ওটা আমি কিন্তু ১,০০০ টাকা নিয়ে আসলাম। তারপরে দেখো সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য ছিল ৪০,০০০ টাকা, তাই না? এখন আমরা কি করব, যতগুলো চলতি সম্পদ আছে সবগুলো আমরা যোগ করে নিব, ঠিক আছে? ৭,৫৭৫। আমি দেখো এখানে নিয়ে নিতেছি ৭৩,৫৭৫ টাকা। এখন এটা শুধু আমার চলতি সম্পদের পোর্শনটা গেল, আমার কিন্তু স্থায়ী সম্পদও ছিল অঙ্কে। তো আমি স্থায়ী সম্পদ দিয়ে এখানে লিখি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে ছিল আমার মেবি দালান কোঠা ছিল। হ্যাঁ, দালান কোঠা ছিল ৭০,০০০ টাকা। তাহলে আমি লিখে নিচ্ছি এখানে দালান কোঠা। দালান কোঠা আমি সরাসরি এখানে ৭০,০০০ টাকা লিখতেছি, কারণ আমার এখানে কোনো অপচয় ছিল না বা অবলোকন করো এরকম কিছু লেখা ছিল না। তাহলে দেখো আমার স্থায়ী সম্পদে এই যে ৭৩,৫৭৫ টাকা পেয়েছি আমি চলতি সম্পদে, আর ৭০,০০০ টাকা আমার অ্যামাউন্ট দাঁড়ালো ১,৪৩,৫৭৫ টাকা। এই দুটো যোগ করে আমি পেলাম ১,৪৩,৫৭৫ টাকা। এটাই হচ্ছে কি আমার মোট সম্পদ, ঠিক আছে? এখন আমি চলে যাব মোট দায়ের পোর্শনে। মোট দায়, এটা অবশ্যই সমান সমান দিয়ে হিসাব ক্লোজ করতে হবে। হিসাব ক্লোজ না করলে কিন্তু অঙ্কের নাম্বার কাটা যাবে। এটা সবার অবশ্যই মনে রাখবে। এখন দেখো চলতি দায়ে আমরা কি আছে, যেরকম ভাবে আমি দেনাদার থেকে আত্মফেরত বাদ দিচ্ছি সেরকম ভাবে আমি পাওনাদার থেকে অবশ্যই বই ফেরতটা কি বাদ দিয়ে নিব। কারণ আমরা জানি বই ফেরত মানে ক্রয় ফেরত, আর ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে কোনটা বলতো? ক্রয় ফেরতের জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাই অবশ্যই ক্রয় ফেরতটা কি পাওনাদারের সাথে জড়িত। আমার এই অঙ্কে পাওনাদার ছিল ৩৭,০০০ টাকা, আমি এখানে লিখে নিচ্ছি ৩৭,০০০ টাকা। দেন হচ্ছে আমার বই ফেরত ছিল ২,০০০ টাকা। তাহলে আমি অপর কলামে পাওনাদার নিয়ে যাচ্ছি কি ৩৫,০০০ টাকা, ঠিক আছে? তারপর দেখো আমার এই অঙ্কে ছিল ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত একটা ছিল, আরেকটা ছিল ব্যাংক জমাতিরিক্তের সুদ। সুদটা কিন্তু আমরা অপরিচালক আয়ে নিয়েছিলাম, আর ব্যাংক জমাতিরিক্ত ৩,০০০ টাকাটা এটা আমরা সরাসরি চলতি দায়তেই নিয়ে যাব। তারপরে দেখো এই ৫০,০০০ আর ৩,০০০ টাকা যোগ করলে হয় কত? ৩৮,০০০ টাকা। তাহলে এই ৩৮,০০০ টাকাটাই হচ্ছে আমার চলতি দায়। এখন এই অঙ্কে আমার চলতি দায় আর নেই, কিন্তু আমাদের কি আছে? মালিকানা সত্ত্ব আছে। তাহলে আমি মালিকানা সত্ত্ব দিয়ে লিখি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব আমরা পেয়েছিলাম ১,৫৫,৫৭৫। ১,৫৫,৫৭৫। এখন এই ৩৮,০০০ টাকা, ৩৮,০০০ টাকা আর ১,৫৫,৫৭৫ আমি যোগ করলে পেয়ে যাচ্ছি ১,৪৩,৫৭৫। ১,৪৩,৫৭৫
43,575। তার মানে আমার মোট সম্পদ আর মোট দায় কি মিলে গেছে। দ্যাট মিনস আমার অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে? আমরা অনেক বড় একটা অঙ্ক সলভ করলাম। আমি আশা করি তোমরা আমার এই ক্লাসটার মাধ্যমে উদাহরণ 5টা ক্লিয়ার হয়ে গিয়েছো। এখানে ছোট ছোট অনেক কিছু আছে যেটাকে তোমাদের মাথায় রেখে অঙ্ক করতে হবে। স্বাভাবিক বিষয়, প্রথমবার যখন অঙ্ক করতে যাবে তখন ভুল হবেই। ঠিক আছে? ভুল হবে। ভুল হলে হোক, সমস্যা নেই। কিন্তু তোমরা করতে থাকো, প্র্যাকটিস করতে করতে কিন্তু ব্রেন ক্যাচ করে ফেলবে যে আচ্ছা ঠিক আছে, এটা এখানে যাবে, এটা ওখানে যাবে। সো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো। এবং এতক্ষণ আমার সাথে এই অঙ্ক করার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি মীরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের থেকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।